জুলাই বিপ্লব পরবর্তী আগামীর বাংলাদেশের ঘোষণাপত্রের কর্মসূচির জন্য প্রস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1.5 থেকে 2.5 লাখ ছাত্র জনতার জমায়েতের আশা। আসছে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 31 জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এই নির্দেশ দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের কাজে শান্তিপূর্ণভাবে শেষ করতে সজাগ থাকতে হবে সবাইকে। স্থানীয় প্রশাসনকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমরা সবাই আগের সরকারেও কাজ করেছি, কাজে এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে, কিন্তু সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। রাজনৈতিক সিদ্ধান্ত আদালত নিষিদ্ধ না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সোমবার সকাল 10:30টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভা শুরুর আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নিবন্ধিত কোনো দলেরই নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান নাসির উদ্দিন। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। এ সময় সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে একটা সেটুকুর মধ্যে আছে। বর্তমান তালিকায় অনেক ভুয়া ভোটার আছে জানিয়ে সিইসি বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে এটি হালনাগাদ করা হবে। এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বহু ফেক ভোটার আছে, অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, অনেক ভোটার মারা গেছে এবং অনেকে মনে করে যে ভোটার হয়ে কি হবে, আমার তো ভোটই দিতে পারবো না, কেউ না কেউ দিয়ে দেবে, কষ্ট করে শুধু শুধু জামা লাগে ইলেকশন অফিসে গিয়ে লাভটা কি। এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকার হালনাগাদ কাজ শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুন্দর ও গ্রহণযোগ্য করাই কমিশনের মূল কাজ বলেও জানান সিইসি। জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শহীদ পরিবারের আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড সেল গঠন করা হবে বলেও জানান তিনি। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এখনো জীবিত, তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা নয়, শুধু বিচার চায়। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা।
জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় ৭৭টি পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয়। সিটি কর্পোরেশনের এই হলরুম শহীদ পরিবারের সদস্যদের কান্নাজনিত বক্তব্যে ভারী হয়ে ওঠে। খুনিদের বিচারের দাবিতে পরিবারগুলো সরকারের কাছে দাবি জানান, ক্ষোভ জানান তাদের নিরাপত্তাহীনতায়। কোনো হাসপাতালে নিতে পারি নাই, পোস্টমর্টম করতে পারি নাই। যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, তারা শুধু বিচার চায়। আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে ছিল। গণহত্যার বিচারে সরকারের আন্তরিকতার কথা জানান উপদেষ্টারা। আমরা যদি এই হত্যার বিচার করতে না পারি তাহলে কিন্তু আমাদের অন্য কোনো কাজ করে আমরা বলতে পারবো না যে আমরা কাজ করেছি। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অনেক ষড়যন্ত্র চলছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করার আহ্বান জানান তিনি। দুঃখ পূরণের একটা বড় উপায় হবে বিচার, আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থেই যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকুন শুরু করতে পারি। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আপাতত বিচার কাজ ধীরগতি মনে হলেও অচিরেই তা দৃশ্যমান হবে। ইনভেস্টিগেটর, বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছিল বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তার বিষয়টিও তুলে ধরেন তিনি। 10 জনের মধ্যে 8 জন যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবারের হয় বা গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার? মানে যেই পুলিশ গণহত্যার অংশ ছিল, গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবে? নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলমত নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নীলফামারীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের ক্ষতি হয় এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে শহীদ গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপি পরিবারের পক্ষ থেকে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমার বাচ্চাকে দেখার জন্য উনি অনেক সাপোর্ট করেছেন, কিন্তু আমার বাচ্চাকে দেখতে পাননি। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র আর মানুষের অধিকারের পক্ষে কথা বলায় হাজারো মানুষকে হত্যা করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠাই সবার মূল লক্ষ্য হতে হবে। স্বৈরাচারের দোসররা সব জায়গায় লুকিয়ে আছে সতর্ক করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক,
সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে দাবি করে মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, কিন্তু বিশেষ প্রক্রিয়া দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। শেখ হাসিনা ও তার দোসরদের অরাজকতা সৃষ্টির প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা বলেন, প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা ভারতীয় আধিপত্যের দোসরদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের ভেতরে ও বাইরের সব চক্রান্ত মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন, তা না হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন, মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে, তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে। ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ মানুষকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল, বৈষম্য বিরোধী আন্দোলন সহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। কারওয়ানবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা কর্মসূচিতে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও তাকে প্রতীকী ফাঁসি দেন তারা। গণ অভ্যুত্থানের সময় জুতার মালা পরানো শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে প্রক্টরে পদত্যাগের দাবিও জানান শিক্ষার্থীরা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তকালি মাখা ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে শনিবার মধ্যরাত থেকেই উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তৎক্ষণাৎ শেখ হাসিনার ব্যঙ্গচিত্র আঁকা হলেও পরে সিদ্ধান্ত হয় একে আগের রূপে নিয়ে যাবার। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে এই গণজুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন, যেখানে অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ। এটা আসলে সবার কাছে একটা মেসেজ যে আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে সবসময় সদা জাগ্রত আছি, কেউ এভাবে আর আমাদের হারাই দিতে পারবে না, দমাই রাখতে পারবে না। আমরা রাষ্ট্রের প্রশ্নে সবাই এক, স্বৈরাচারের বিরুদ্ধে সকলেই আপোষহীন। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে শহীদদের স্মরণে বা যা অন্যায় করেছে, লুটপাট করেছে, তা যোগ্য শাস্তি দেওয়া হোক, তাকে দেশে এনে। যদিও জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তবুও তার পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। এই যে যারা দোষরা, যারা এই গ্রাফিতিটি মুছে ফেলার সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে প্রশাসন যেন তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করে এবং জবাবদিহিতা নিশ্চিত করে বিচারের মুখোমুখি করা। একজন ফ্যাসিস্টের ছবির উপরে জুতার মালা, এই ব্যাপারটা কারা আমাদের মন থেকে মুছে দিতে চাইছে? এই যে একটা ঐতিহাসিক স্মারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ থেকে মুছে ফেলা হলো, সেটার দায় কি প্রশাসন নিবে না? সেটার দায় যদি তারা নেয় তাহলে তো আসলে আমাদের বলতে হওয়ার কথা না, প্রক্টরের নিজে থেকেই ক্ষমা চাওয়ার পরবর্তী স্টেপ হিসেবে পদত্যাগ করার কথা। একই সময় কারওয়ানবাজারে ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই, আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী, আপনারা আমাদেরকে আশাহত করবেন না, এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে। এ সময় কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ও জুতা নিক্ষেপ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে শুধু প্রতীকী নয়, গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবি তোলেন তারা। জুলাই বিপ্লব পরবর্তী আগামীর বাংলাদেশের ঘোষণাপত্রের কর্মসূচির জন্য প্রস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1.5 থেকে 2.5 লাখ ছাত্র মানুষের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনা শেষে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর 31শে ডিসেম্বরের দিনটি ঐতিহাসিক হবে।
এর মাধ্যমে দেশের বস্তা পচা রাজনীতির অবসান ঘটবে বলেও আশা করেন তিনি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। গণঅভ্যুত্থানের বছর 2024-এর শেষ দিনটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র এখন আলোচনার কেন্দ্রে। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর তার কিছুটা ধারণা দিলেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে। আশা করি এটা হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ মানুষ হতে পারে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে কি থাকছে আর কতটা আশার সঞ্চার করবে জনমনে, তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা হচ্ছে 72-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। দীর্ঘ স্বৈর শাসনের পতনের পর আগামীর বাংলাদেশ নিয়ে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তব রূপ দিতেই এই ঘোষণাপত্র, বলছেন তরুণ এই সংগঠক। রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না, তারা এই দেশের জনগণ, এই দেশের মানুষ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণঅভ্যুত্থানটি হয়েছে, সেই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই তারা রাজপথে নেমেছিল, এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল। এতে সাধারণ মানুষ চাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, আগের মতো বস্তা পচা রাজনীতি যেন এই দেশে না চলে। বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর 1 জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে, এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে যাচ্ছি, প্রক্লেমেশন আকারে উপস্থাপন করতে যাচ্ছি। ডিএমপি সদর দপ্তরে 31 ডিসেম্বরের ঐতিহাসিক কর্মসূচির নিরাপত্তা নিয়ে আলোচনা শেষে মাসুদ বলেন, মানুষের অধিকার সংরক্ষণে যে সীমারেখা দেয়া হচ্ছে ঘোষণাপত্রে, তা রক্ষায় তৎপর থাকবে দেশের মানুষ।